এত করে চাইলাম আমার একটা ছেলে সন্তান হোক, কিন্তু না, সেই মেয়ে সন্তানই হতে হলো। এবার যদি আমার স্বামী জানতে পারে যে আমি আবারও কন্যা সন্তানের জন্ম দিয়েছি, তাহলে তো আমাকে কেটে নদীর জলে ভাসিয়ে দিবে। না না, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমি বরং একটা কাজ করি, আমি বরং এই বাচ্চাটাকে ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে আসি, কোনো জন্তু জানোয়ার খেয়ে নিবে। আর আমার স্বামী জানতে চাইলে বলবো আমি মৃত সন্তান জন্ম দিয়েছিলাম। আমি আর সময় নষ্ট না করে এক্ষুনি কাজটা করে ফেলি। এরপর মিকি তার মেয়ে পুষিকে নিয়ে ডাস্টবিনের কাছে যায়। আর আশেপাশে তাকিয়ে পুষিকে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। মিয়াও মিয়াও। আমি খিদে পেয়েছে, আমি দুধ খাবো, আমি মাছ খাবো। বিড়াল ছানাটি খাবারের জন্য কাঁদতে থাকে, কিন্তু কোনো পাখি দয়া করে বিড়াল ছানার কাছে যায় না। বিড়াল বলে তাচ্ছিল্য করে সবাই সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমার মা কোথায়? মা, আমি মায়ের কাছে যাব। মা কোথায় তুমি? আমাকে নিয়ে যাও, আমার যে ভীষণ খিদে পেয়েছে। এই, তোরা দেখ দেখ, একটা বিড়ালের ছানা পড়ে আছে। চল, আজ আমরা বিড়ালের ছানাটাকে নিয়ে খেলা করি, তাহলে অনেক মজা হবে। চল চল, অনেক দিন হলো কোনো জীবিত প্রাণী নিয়ে খেলা করি না, তাই আজ খেলা করি। তবে শুধু বিড়াল দিয়ে তো খেলা একদম জমবে না। তাতে কি হয়েছে, কিছুক্ষণ বিড়াল দিয়ে খেলা করে তারপর না হয় বিড়ালকে ছেড়ে দিয়ে প্রজাপতি ধরে নিব। তাহলে চল চল, আর দেরি কিসের? দুষ্ট ছানাগুলো একটা দড়ি জোগাড় করে নিয়ে আসে, আর তারপর তারা সেই দড়িটা বিড়ালের গলায় বেঁধে দেয়। তোমরা আমাকে ছেড়ে দাও, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমার মায়ের কাছে নিয়ে চলো। আগে তোকে নিয়ে আমরা খেলা করব, তারপর তোকে আমরা ছেড়ে দিব। তার আগে কান্না করে কোনো লাভ নেই। না না, তোমরা আমাকে এত কষ্ট দিও না, দয়া করে আমাকে ছেড়ে দাও। দুষ্ট বাচ্চাগুলো বিড়ালের ছানার কোনো কথা না শুনে তারা বিড়ালটাকে নিয়ে খেলতে থাকে। আর এদিকে বিড়ালটি অসহায় হয়ে ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে পড়ে। আয় চল, আজ বিড়াল নিয়ে খেলা হয়ে গেছে, এবারে এই বিড়ালটিকে ছেড়ে দেই। আর চল, এবার আমরা ফুল বাগানে যাই, সেখানে অনেক প্রজাপতি পাওয়া যাবে। আচ্ছা চল। এরপর দুষ্ট বাচ্চাগুলো বিড়ালের ছানাটিকে ছেড়ে দেয়, আর তারা সেখান থেকে চলে যায়। এদিকে ক্লান্ত বিড়ালটি ক্ষুধার জ্বালায় কান্না করতে থাকে। রাত হয়ে গেল, এখন আমি আমার অসুস্থ শরীর দিয়ে কোথায় যাব? আমি তো কাউকে চিনি না, আর কেউ তো আমাকে সাহায্য করছে না, তার উপর আমি হাঁটতেও পারছি না। এখন আমি কি করব? বিড়াল ছানাটি কাঁদতে কাঁদতে সামনে যেতে থাকে, আর সামনেই একটা নর্দমার জল দেখতে পায়। বিড়ালটি দৌড়ে গিয়ে সেখানে জল খেয়ে নেয়। এরপর পাশের একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। মা, আমার যে ঘুম পাচ্ছে। মা, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি কোথায় মা? আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমার খুব ঘুম পাচ্ছে। বিড়াল ছানাটি মনের দুঃখে কাঁদতে থাকে। এমন সময় একটা শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল।
আরে, এত রাতে আমার জন্য যে খাবার রেডি হয়ে আছে, আমি তো তা আগে জানতাম না। যাক, এবার একটু মজা করে খেয়ে নেই। তুমি আমাকে খেয়ে ফেলবে? আমাকে আর বাঁচতে দিবে না তুমি? কে বলেছে সোনা আমি তোমাকে খেয়ে ফেলবো? আমি তো শুধু তোমাকে আদর করে আমার পেটের ভিতরে ঢুকিয়ে রাখবো। এসো, আমার কাছে এসো। আমি একদম তোমার কাছে যাব না। আমি শুনেছি তুমি আমাকে মজা করে খাবে বলেছো। শুনেই যখন ফেলেছিস, তখন আয়। লুকিয়ে কি করি? চলে আয়, ভালো ছানার মতো। না, আমি যাব না তোমার কাছে। গাছের উপরে কেন উঠলি? নিচে নেমে আয় বলছি। আমি নিচে একদম যাব না। নিচে গেলে তো তুমি আমাকে খেয়ে ফেলবে। শিয়াল গাছে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই গাছে উঠতে পারে না। দূর চাই, কেন যে গাছে উঠতে পারি না কে জানে। যদি একবার গাছে উঠতে পারতাম, তাহলে গাছের মগডালে বসে তোর হাড় হাড্ডি সব চিবিয়ে খেতাম। শীঘ্রই নিচে নেমে আয় বলছি। আমি আর নিচেও নামবো না, আর তুমি আমাকে খেতেও পারবে না। ঠিক আছে, আমিও এখানেই বসে রইলাম। একবার না একবার তোকে তো গাছ থেকে নামতেই হবে, আর তখনই আমি তোকে খেয়ে নিব। ঠিক আছে, তুমি নিচে বসে আমাকে খাওয়ার পরিকল্পনা করতেই থাকো। আমি ততক্ষণে গাছের ডগায় বসে একটু ঘুমিয়ে নেই। ঘুমিয়ে নে, ঘুমিয়ে নে, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে নে। আর আমি পাহারা অবস্থায় রইলাম। বিড়াল ছানাটি ঘুমের ভান করে গাছের ডালে বসে থাকে। এদিকে শিয়ালটি গাছের তলায় পায়চারি করতে থাকে। এভাবে দেখতে দেখতে গভীর রাত হয়ে আসে, আর শিয়াল মনে মনে ভাবে, বিড়ালটি তো ঘুমিয়ে পড়েছে, এদিকে আমারও তো ঘুম পাচ্ছে। বিড়াল ছানাটির ঘুম হয়তো আর ভাঙবে না। আমি বরং এই সুযোগে একটু ঘুমিয়ে নেই, পরে উঠে বিড়াল ছানাটিকে খাওয়া যাবে। এরপর বোকা শিয়াল ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে ঘুমের ভান করা বিড়াল ছানা সেখান থেকে পালিয়ে নদীর পাড়ে যায়। এদিকে সকালও হয়ে আসে, আর ছানাটির পিপাসা পাওয়ার কারণে নদীর কিনারে যায় জল খাওয়ার জন্য। এরপর চোখ বন্ধ করে বিড়াল ছানাটি জল খেতে থাকে, আর তখনই একটা কুমির বিড়াল ছানাটিকে খাওয়ার জন্য হা করে আসতে থাকে। আর সেই সময় একটা টুনি পাখি কুমিরের মুখের সামন থেকে বিড়ালটাকে তুলে নিয়ে উড়ে যেতে থাকে। এদিকে কুমিরটি রেগে গিয়ে আবারও জলের তলায় তলিয়ে যায়। আর একটু হলেই তো কুমিরের পেটে চলে যাচ্ছিলি। তা তোর মা বাবা কোথায় রে? আর একা একা এত সকালে তুই নদীর পাড়ে কি করছিলি? মিয়াও মিয়াও, আমার মা বাবা কেউ নেই। তারা কোথায় আছে আমি সেটাও জানি না। আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে বাঁচতে চাই। তুই বস, আমি এক্ষুনি তোর জন্য গরম এক বাটি দুধ নিয়ে আসছি। টুনি রান্নাঘরে যায়, আর বাটিতে করে এক বাটি গরম দুধ নিয়ে আসে। আর সেই দুধ পেয়ে বিড়াল ছানা তৃপ্তি করে খায়। আহ, কি শান্তি! মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। তুমি অনেক ভালো গো। তোমার মতো করে আমাকে কেউ আদর করেনি। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়, আর শুয়ে একটু বিশ্রাম নিয়ে নে। বিশ্রাম নেওয়া শেষ হলে পরে একসাথে বসে গল্প করব। টুনির কথা মতো বিড়াল ছানা বিশ্রাম নিতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, আবার রাত পেরিয়ে ভোরও হয়ে যায়। আর এদিকে রাতারাতি জঙ্গলে এক মহামারী রোগের আক্রমণ ঘটে। আর সকাল হতে না হতেই মিনু নামের একটা বৃদ্ধা পাখি টুনির বাড়িতে এসে হাজির হয়। এই টুনি, ঘর থেকে বেরিয়ে আয় বলছি। কি হয়েছে মাসিমা? এভাবে চিৎকার কেন করছো? কাল আমরা সবাই দেখেছি তুই একটা বিড়ালের ছানাকে তোর বাড়িতে এনেছিস, আর ওই বিড়ালের ছানা আসার কারণেই
আমাদের জঙ্গলে মহামারী রোগের দেখা দিয়েছে। তুই এক্ষুনি ওই বিড়ালের ছানাটিকে জঙ্গলের বাইরে রেখে আয়। না মিনু মাসি, আমি এটা কিছুতেই করতে পারবো না। ও আমার কুড়িয়ে পাওয়া বিড়াল ছানা, আমি ওকে আমার থেকে একদম আলাদা করতে পারবো না। আর তোমাদের হয়তো কোনো ভুল হচ্ছে, একটা বিড়াল ছানা কি করে মহামারীর কারণ হতে পারে বলো? দেখ টুনি, তুই যখন বিড়াল ছানাটিকে জঙ্গল থেকে বের করবি না, তখন তাই এই বিড়াল ছানা নিয়ে এখান থেকে চলে যা, নয়তো আমরা সবাই মিলে তোদেরকে মেরে ফেলবো। তার আর কোনো প্রয়োজন নেই, আমি আমার কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাটিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরপর টুনি তার কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাটিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, কন্যা সন্তান কখনোই ক্ষতির কারণ হতে পারে না, বরং কন্যা সন্তান রহমতের বাহক। তাই চিরপ্রাচীন সেই কুসংস্কার থেকে বেরিয়ে এসে কন্যা সন্তানকে ভালোবেসে কাছে টেনে নেওয়াটাই আসল মনুষ্যত্বের কাজ হয়। ডিম ফুটে ছানা হওয়ার আগেই আমাকে কিছু খাবার মজুত করতে হবে। যাই, আমি বরং দূরে গিয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি। কাকলি বনের ভিতরে খাবার সংগ্রহ করে, আর সেই খাবার নিয়ে বাড়ি ফেরার পথে কাকলি প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে যায়। আবহাওয়া তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হলো কেন? আমি এখন কি করব? কোথায় আশ্রয় নিব? হায় সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। না না, এই ঝড় বৃষ্টিতে থাকলে তো আমি মরেই যাব। ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি। যাই, আমি বরং ওই গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করি। বড্ড ঠান্ডা লাগছে। তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো সৃষ্টিকর্তা। আমি মরে গেলে আমার ছানার কি হবে? কাকলি কথা বলতে বলতে গাছের একটি ডাল ভেঙে তার শরীরে পড়ে, আর কাকলি আঘাত পেয়ে সাথে সাথে সেখানেই মারা যায়। এরপর কেটে যায় 2 দিন। এদিকে কাকুলির ডিম ফুটে ছানা বেরিয়ে আসে, আর সেই ছানা খিদের জ্বালায় মামা বলে ডাকতে থাকে আর অনেক কাঁদতে থাকে, কিন্তু কোথাও তার মাকে দেখতে পায় না। মা, ও মা, কোথায় তুমি? বাবা, ও বাবা, কোথায় তুমি? তোমরা কেউ কেন আমার কাছে আসছো না? আমি যে এখনো তোমাদেরকে দেখলামই না বাবা মা। আমার যে বড্ড খিদে পেয়েছে। কুহু এভাবেই কাঁদতে থাকে। পরের দিন সকালবেলা টোনা খাবারের সন্ধান করতে কাকুলির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, আর সে যাওয়ার পথে কুহুর কান্না শুনতে পায়। কি হয়েছে ছোট্ট ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার বাবা মা কোথায় গেছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জন্মের পর থেকে এখনো আমার বাবা মাকে দেখিনি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে কিছু খাবার দিবে? খাবার না খেতে পেলে যে আমি মরেই যাবো। আহারে বেচারি, জানি না এর বাবা মা কোথায় চলে গেছে। এত ছোট ছানাকে যদি রেখে চলে যায়, তাহলে তো এ না খেতে পেয়ে ছানাটা মরেই যাবে। না না, আমি একজন সন্তানের বাবা হয়ে অন্য একজন সন্তানকে কিছুতেই বিপদের মুখে রেখে চলে যেতে পারি না। আমি বরং এই কাকের ছানাকে আমার বাড়িতে নিয়ে যাই, এরপর যা হয় দেখা যাবে। এরপর টোনা কুহুকে নিয়ে তার বাড়িতে যায়। কি গো টোনা, তুমি এই কাকের ছানাকে কোথায় পেলে? ইস, কি মায়াবী দেখতে। মুখটা তো একদম শুকিয়ে গেছে গো। মনে হয় ও ভীষণ ক্ষুধার্ত। হ্যাঁ গিন্নি, ও ভীষণ ক্ষুধার্ত। তুমি আগে ওকে কিছু খেতে দাও, তারপর আমি তোমাকে সব বলছি। এরপর টুনি কিছু খাবার এনে কুহুকে খাইয়ে দিতে থাকে, আর টোনা কাকের ছানা কুহুকে কুড়িয়ে পাওয়ার ঘটনা খুলে বলে। তুমি ওকে নিয়ে এসে একদম ঠিক কাজ করেছো গো। আজ থেকে ও আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান। টুনটুন যেমন আমাদের সন্তান, তেমনি এই কাকের ছানাও আমাদের আরেক সন্তান। আজ থেকে আমি টুনটুনের সাথে সাথে এই কাকের ছানাকেও লালন পালন করব। ঠিক আছে গিন্নি, তুমি ওকে খাইয়ে দাও, ততক্ষণে আমি বাজার থেকে ওর জন্য কিছু খেলনা কিনে আনি।
মা, ও মা, এই কালো ছানাটি কে গো? তুমি আবার দেখছি ওকে খাইয়েও দিচ্ছ, ব্যাপারটা কি বলো তো মা? মারে, ও আমাদের ঘরের নতুন অতিথি। আজ থেকে এ তোর বোন হয়। কি বললে তুমি? আজ থেকে ও আমার বোন হয়? না, মোটেও না। আমি কিছুতেই এই ছানাকে আমার বোন ভাবতে পারবো না। তোমার কি আর কোনো কাজ নেই মা? কার না কার ছানা ঢং করে তাকে আবার আদর করছো? তোমার এসব ন্যাকামো দেখতে আমার একদম ভালো লাগছে না মা। চুপ কর টুনটুন, বড্ড বার বেড়েছিস তুই, তাই না? তখন থেকে শুধু বলেই যাচ্ছিস। ওকে তোর বোন ভাবতে সমস্যা কোথায় বলতো? শোন টুনটুন, এত অহংকার ভালো নয় কিন্তু। তোর বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। তাই বলছি, দ্বিতীয়বার যেন এসব কথা তোর মুখে আর না শুনি। আমার হয়ে গেছে তোমার কথা শুনতে। তোমার আমি কোনো কথাই শুনবো না। থাকো তুমি তোমার এই কালো ছানাকে নিয়ে। মা টুনটুন, শোন রে মা, আমার কথা শোন। এত জেদ করিস না। হায় সৃষ্টিকর্তা, জানি না কেন আমার মেয়েটা এত অবাধ্য আর জেদি হয়েছে। আমার একটা কথাও যে ও শোনে না। মা, মা, তুমি একদম ভেবো না। দেখবে দিদি একদিন ঠিক আমাকে বোন বলে ডাকবে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা টুনটুন কুহুর কাছে অনেকগুলো খেলনা দেখতে পেয়ে মনে মনে ভীষণ রেগে যায়। আমার বাবির টাকা দিয়ে কেনা খেলনা তুই নিয়ে কেন খেলছিস? হ্যাঁ, তুই খেলবি না, এটা আমি কিছুতেই হতে দিব না। তোকে আমি আমার বোন কখনোই ভাববো না। যা বলছি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। এ কি টুনটুন, মা আমার, তুই তোর বোনের খেলনাগুলো ফেলে দিয়েছিস কেন? না বাবা, খবরদার, ওকে আমার বোন বলবে না। ওই কালো কাকির ছানা কখনোই আমার বোন হতে পারে না। তোমাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, তাই তোমরা ওই কুড়িয়ে পাওয়া কাকির ছানাকে নিজের ছানা ভাবছো, কিন্তু আমি ওকে আমার বোন ভাবতে পারবো না। এ কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায় আর কুহু কাঁদতে থাকে। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন দুপুরবেলা মা, আমার খিদে পেয়েছি, আমাকে এক্ষুনি কিছু খেতে দাও। মা টুনটুন, রান্নাঘরে খাবার বেড়ে রেখেছি, তুই আজ একটু নিজে নিয়ে খা রে মা। দেখছিস না তোর বোনকে স্নান করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কত আদিক্ষেতা করছো। যবে থেকে ও এই বাড়িতে এসেছে তবে থেকে আমার সবকিছুতে ভাগ বসিয়েছে, আর ওর জন্য তুমি আমাকে খাবারটাও নিয়ে খেতে বলছো। না, আমি আর এই বাড়িতে থাকবো না। তোমরা আমার বাবা মা নাও, ওই কাকির ছানাই তোমাদের সন্তান। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমার দু চোখ যেদিকে চলে যাবে আমি সেদিকেই যাব। মারে, মা আমার, শোন, আমার কথা শোন। যাস না রে মা, যাস না। আমি এক্ষুনি তোকে খাবার এনে দিচ্ছি। টুনটুন, এই টুনটুন, কোথায় যাচ্ছিস? এই যা, চলেই গেল। কেন যে মেয়েটা এমন করে? যাক, রাগ কমলে এমনিতেই বাড়ি চলে আসবে। চল রে মা কুহু, আমি তোকে খাবার খাইয়ে দেই। মা, দিদি যে চলে গেল, নিশ্চয়ই দিদি অনেক খিদে পেয়েছিল। আগে দিদি ফিরে আসবে, তারপর আমি খাবো মা। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু টুনটুন কিছুতেই বাড়িতে ফিরে আসে না। টুনটুনকে দেখতে না পেয়ে বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। গিন্নি, মেয়েটাকে তো এবার খুঁজতে যেতেই হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না টুনটুন এখন কোথায় আছে। হ্যাঁ গো, তুমি বরং তাড়াতাড়ি টুনটুনকে খুঁজতে যাও। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। আমার যে আর ভালো লাগছে না গো, তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও। অন্যদিকে টুনটুন বৃষ্টির জলে ভিজে ঠান্ডায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। টোনা একটা ছাতা মাথায় দিয়ে টুনটুনকে খুঁজতে বেরোয়। টোনা সারা বনে টুনটুনকে খুঁজতে থাকে, আর একসময় সে দেখতে পায় টুনটুন মাটিতে পড়ে আছে। মারে, মা আমার, তোর কি হলো রে মা? মাটিতে এভাবে পড়ে আছিস কেন? আরে, মেয়েটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না, আমাকে এক্ষুনি টুনটুনকে নিয়ে হাসপাতালে যেতে হবে। টোনা টুনটুনকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর টুনি খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে টুনকে নিয়ে হাসপাতালে যায়। প্রচন্ড ঠান্ডায় আপনাদের মেয়ের কঠিন জ্বর হয়েছে। এক্ষুনি আপনাদের মেয়েকে এক ব্যাগ রক্ত দিতে না পারলে তার শরীরের রক্ত কিছুতেই গরম হবে না, এতে করে আপনাদের মেয়ে মারা যেতে পারে। আমি এক্ষুনি রক্ত নিয়ে আসছি ডাক্তার বাবু, আমি আমার মেয়ের কিছু হতে দিব না।
এ কথা বলে টোনা রক্ত আনতে যায়, কিন্তু কোথাও টোনা রক্ত খুঁজে না পেয়ে খালি হাতে ফিরে আসে। এদিকে টুনটুনের অবস্থা খারাপ দেখে কুহু ডাক্তারবাবুকে বলে তার শরীর থেকে এক ব্যাগ রক্ত টুনটুনকে দেয়। পরের দিন সকালে টুনটুনের জ্ঞান ফিরে আসে। মা, বাবা, আমি এখানে কেন? আমার কি হয়েছে? মারে, বৃষ্টির জলে ভিজে তুই মরতে বসেছিলি। কুহু তোকে ও শরীরের রক্ত দিয়ে বাঁচিয়েছে রে মা। তা না হলে আজ তোকে আমরা ফিরে পেতাম না। তুমি কি বললে মা? যাকে আমি একদম সহ্য করতে পারি না, আজ সে আমাকে এক ব্যাগ রক্ত দিয়েছে। কাকের ছানায় কিনা শিশি আমাকে বাঁচালো। আয় বোন, আমার কাছে আয়। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। কুহু, তুই আমাকে ক্ষমা করে দে বোন। কুড়িয়ে পাওয়া কাকের ছানা হলেও আজ থেকে তুই আমার নিজের বোন। এরপর টুনটুন তার ভুল বুঝতে পারে আর টুনটুন কুহুকে অনেক ভালোবাসতে থাকে। তারপর তারা বাড়ি ফিরে কাকের ছানা কুহুকে নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুকি, টিংটিং, কত বেলা হয়ে গেল। ওঠ ওঠ বলছি ঘুম থেকে। কাল রাতে ঘুমানোর আগে তোদের কি বলেছিলাম মনে নেই? আজ সকালে তোদের নদীর কিনারায় আমি ব্যায়াম করতে নিয়ে যাব। এই টুকি, টিংটিং, ওঠ ওঠ বলছি। এই তো মা, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আজ আমরা ব্যায়াম করতে যাব। কি যে মজা লাগছে। এই টুকি, বোন আমার, তুই এখনো শুয়ে আছিস? ওঠ ওঠ বলছি। না না, আমি তোমাদের সাথে ব্যায়াম করতে যাব না। ব্যায়াম করতে গেলে আমার পাখে প্রচন্ড ব্যথা হবে। তার চেয়ে বরং ঘরে শুয়ে নাক ডেকে ঘুমানো ঢের ভালো। টুকি, মা আমার, তুই কি জানিস ব্যায়াম করা শরীরের জন্য কত ভালো? ব্যায়াম করলে শরীরে কোনো রোগ হয় না। নে নে, তাড়াতাড়ি চল তো আমার সাথে। চল না টুকি, আমরা দু বোন একসাথে ব্যায়াম করব। খুব মজা হবে। আমরা কখনোই অসুস্থ হব না রে। দেখ টিং টিং, আমাকে একদম জ্ঞান দিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না, বুঝেছিস? মা, তুমি তোমার আদরের টিং টিংকে ব্যায়াম করাতে নিয়ে যাও। আমাকে ঘুমাতে দাও তো। চাঁদ সকালবেলা এসব আমার একদম ভালো লাগে না। এ কথা বলে টুকি আবারও বিছানায় শুয়ে পড়ে। টুকির এমন খারাপ ব্যবহার দেখে টুনি টিংটিংকে নিয়ে ব্যায়াম করার জন্য বাইরে বেরিয়ে পড়ে। মা টিংটিং, এখন জোরে জোরে শ্বাস নে, তারপর এক নিঃশ্বাসে পাখা মেলে একদম নদীর পাড়ে চলে যা। ঠিক আছে মা, এই দেখো আমি কিভাবে এক্ষুনি দ্রুত বেগে নদীর পাড়ে যাই। দেখিছো মা, আমি কত দ্রুত বেগে উঠতে পারি। কত তাড়াতাড়ি নদীর পাড়ে পৌঁছে গেছি। এভাবে যদি প্রতিদিন তুই ব্যায়াম করতে থাকিস তবে আরো দ্রুত উঠতে পারবি। চল চল, এবার বাড়ি ফিরে যাই। আজ যা ব্যায়াম করেছিস তাই যথেষ্ট রে মা। এই কথা বলে টুনি আর টিংটিং উড়ে উড়ে নদীর পাড় থেকে বাসায় ফিরতে থাকে। এরপর টিংটিং ওড়ার সময় কবুতরকে সবজির ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে দেখে। মা, ও মা, দেখো দেখো, কবুতর মামা কত সুন্দর টাটকা টাটকা সবজি নিয়ে বসে আছে। তুমি কিছু টাটকা সবজি কিনে নাও না মা। আজ বাসায় গিয়ে সবজি দিয়ে ভাত খাবো। মারে, তুই সবজি খাবি? আচ্ছা ঠিক আছে, চল সবজি কিনে নেই। ও কবুতর দাদা, তোমার দোকানে যা যা সবজি আছে আমাকে 1 কেজি করে দাও তো। দাদা, তোমার এই সবজিগুলো টাটকা তো, যেগুলো এই যে ঠেলা গাড়ির উপরে রেখেছো? হ্যাঁ হ্যাঁ টুনি দিদি, ঠেলা গাড়ির উপরে যত সবজি দেখতে পাচ্ছ এগুলো সব টাটকা। দাঁড়াও, তোমাকে সব সবজি আমি 1 কেজি করে দিচ্ছি। এরপর কবুতর একটা ব্যাগে করে টুনিকে সব সবজি প্যাক করে দেয়। এরপর টুনি আর টিংটিং সবজির ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তোমার এখন আসার সময় হলো? সে কখন বাইরে গিয়েছো? আমার যে প্রচন্ড খিদে লেগেছে। খাবার দাও এক্ষুনি আমাকে। হ্যাঁ হ্যাঁ মা, এই দেখ ব্যাগ ভর্তি করে আমি সবজি কিনে এনেছি। এক্ষুনি এসব সবজি রান্না করে দিচ্ছি, একটু ধৈর্য ধর মা। সবজি? ছি ছি, সবজি আমি কিছুতেই খাবো না মা। ওসব ঘাস লতা পাতা খেয়ে থাকতে আমি পারবো না। তুমি আমাকে টাকা দাও, আমি বাইরে হোটেল থেকে খেয়ে আসবো।
শোন মা, একটাবার আমার কথা শোন। হোটেলের খাবার খাওয়া একদম স্বাস্থ্যকর নয়। তার চেয়ে বরং আমি তোকে অনেক সুস্বাদু করে রান্না করে দিব। দেখবি তোর খেতে খুব ভালো লাগবে। না না না, আমি সবজি খাবো না মানে খাবো না। দাও, আমাকে টাকা দাও, নয়তো আজ সারাদিন আমি না খেয়ে থাকবো। তোমার এই সবজি রান্না করে তোমার আদরে আমি টিংটিংকে খাওয়া, বুঝেছো? টুকির এমন জেদের কারণে টনি টুকিকে টাকা দিতে বাধ্য হয়। আর টাকা নিয়ে টুকি একটা ফাস্ট ফুডের দোকানে চলে যায়। দোকানদার মামা, ও দোকানদার মামা, আমাকে দুটো সিঙ্গারা খেতে দাও তো, আর সাথে পেঁয়াজও দিবে কিন্তু। টুকির কথা শুনে দোকানদার টুকিকে সিঙ্গারা আর পেঁয়াজু খেতে দেয়। টুকি সেগুলো খেতে থাকে। এদিকে বাড়িতে টিংটিং তার মায়ের সাথে মজা করে সবজি দিয়ে ভাত খায়। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। মা টুকি, আমাদের ঘরের চালের ওপর অনেক আঙ্গুর ধরেছে রে। তুই একটু চালের ওপরে গিয়ে আঙ্গুরগুলো ছিঁড়ে আনতো। টিং টিং তো বাড়িতে নেই, আমারও ঘরে কিছু কাজ আছে। তুই চটপট আঙ্গুর পেড়ে আনতো, যা। ঠিক আছে মা, আমি এক্ষুনি উড়ে গিয়ে ঘরের চাল থেকে আঙ্গুর পেড়ে আনছি। এই কথা বলে টুকি ঘর থেকে বেরিয়ে যেমনি উড়ে ঘরের চালার দিকে যাবে, তখনই টুকি তার পাখার ভারী মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। উফ, কি ব্যথা! মা, ও মা, তাড়াতাড়ি আমাকে মাটি থেকে তোলো মা। মা, আমি উঠতে পারছি না, শরীর আমার ভারী হয়ে গেছে মা। আমাকে ধরে তাড়াতাড়ি ওঠ। কি করে পড়ে গেলি তুই রে মা? জানি না মা, আমি কেন জানি ঠিকভাবে উঠতে পারছি না, মাথা ঘুরছে, শরীরটা ভারী হয়ে উঠছে। কি হলো আমার মা? এসব কেন হচ্ছে তুই বুঝি জানিস না? সব তোর অনিয়মের ফল। বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে আসিস, ব্যায়াম করিস না, এমন তো হবে তাই না? তুই একটু এখানে চুপটি করে দাঁড়াতো, আমি কটা আঙ্গুর ঘরের চালা থেকে পেরে এনে দিচ্ছি। আঙ্গুর খেলে তোর শরীরে শক্তি বাড়বে। না না, কিছুতেই না, আমি ওই টক আঙ্গুর ফল খাবো না, কিছুতেই না। তুমি আমাকে টাকা দাও, আমি এখন সিঙ্গারা খাবো। সিঙ্গারা খেলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। টুকি, তুই কিন্তু দিন দিন বড্ড বদমেজাজি হয়ে উঠছিস। কেন বুঝতে পারিস না? অস্বাস্থ্যকর খাবার কারো শরীরের জন্যই ভালো না। বন্ধুরা, তোমরাই বলো তো দেখি, বাইরের খাবার কি স্বাস্থ্যের জন্য উপকারী? দেখো মা, আগে বলেছি আর এখনো বলছি, আমার বাইরের খাবার নিয়ে একদম কথা বলবে না। তুমি যদি আজ আমাকে টাকা না দাও, তবে বাড়িতে কিন্তু তুল খালাম, কাণ্ড পাঠাবো, এই বলে দিলাম। টুকির এমন বদমেজাজির জন্য টনি আবারও নিরুপায় হয়ে টুকিকে টাকা দিয়ে দেয়। আর টুকি সেই টাকা দিয়ে আবারও বাহিরের খাবার খেয়ে আসে। আর সেদিনই ঠিক রাতের বেলা মা গো মা, মরে গেলাম গো, আমি মরে গেলাম। ও, পেট ব্যথা করছে, বাঁচাও মা, আমাকে বাঁচাও, এই পেট ব্যথার হাত থেকে রক্ষা করো, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। মা, মা, আমাদের কিন্তু দেরি করা উচিত নয়, এক্ষুনি ডাক্তার কাকু উল্লু বাজার কাছে বোনকে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। মা টুকি, তুই কোনো চিন্তা করিস না সোনা, তোর পেট ব্যথা ভালো হয়ে যাবে। এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু তোকে অনেক ভালো ঔষধ দিবে মা, আর কাঁদিস না সোনা। ডাক্তার বাবু, কি অবস্থা দেখলেন আমার মেয়ে টুকির? বড় কোনো সমস্যা হয়নি তো? টুকির পেট ব্যথায় এত কষ্ট পাচ্ছে কেন? সমস্যা মানে খুব বড় ধরনের সমস্যা। টুকি দিনের পর দিন অস্বাস্থ্যকর খাবার খেয়েছে, এতে করে পেটে সমস্যা হয়েছে। ডাক্তার কাকু, ও ডাক্তার কাকু, আমি আর কোনোদিনও বাইরের খাবার খাবো না গো। তুমি আমাকে এমন ওষুধ দাও যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি যে পেট ব্যথায় প্রচন্ড কষ্ট পাচ্ছি। তাড়াতাড়ি সুস্থ হতে হলে বেশি বেশি করে সবজি খেতে হবে। এখন থেকে তুমি পুষ্টিকর সবজি খাবে। হ্যাঁ কাকু, আমি এখন থেকে সব সবজি খাবো। মা আর বোনের সাথে প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যায়ামও করতে যাব। বন্ধুরা, তোমরা কিন্তু আমার মতো বাইরের খাবার একদম খেও না। দেখলে তো আমি কত কষ্ট পাচ্ছি।
টুকির এই কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর টুকি কিছু ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসে আর বেশি বেশি করে সবজি খেতে থাকে। সেদিনের পর থেকে টুকি আর কোনোদিনও অসুস্থ হয়নি। টুনি তার মেয়ের এমন পরিবর্তন দেখে বেশ খুশি ছিল। এরপর থেকে টুনি তার দুই মেয়েকে নিয়ে সুখে বসবাস করতে থাকে।